সুপ্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পারছেন আমাদের চারপাশে কি ঘটছে? আমরা কি এক বিশাল ভূ-রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছি? গত ৪৮ ঘন্টায় যা ঘটেছে তা কেবল খবর নয়, তা হলো বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রনীতির এক চরম উত্তেজনার সংকেত। একদিকে ভারতে নিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। মাঝরাতে তাকে ফিরতে হয়েছে ঢাকায়। অন্যদিকে ঢাকার রাজপথে ইনকিলাব মঞ্চের ব্যানারে স্লোগান হচ্ছে কাশ্মীর আজাদি, যে স্লোগানে দিল্লিকে তার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার পর্যায়ে নিয়ে গিয়েছে। আবার বাংলাদেশের পুলিশ দাবি করছে ওসমান হাদি হত্যার খুনিরা কি সীমান্ত পেরিয়ে ভারত পালিয়েছে। বিএসএফ ও মেঘালয় পুলিশ তা প্রত্যাখ্যান করছে, যা দুই দেশের কূটনীতির চরম চূড়ান্ত অবস্থান করছে। সবচেয়ে চমকপ্রদ খবর হলো বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশে আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কেন? ভারত কি এখন চূড়ান্ত কোনো চালের অপেক্ষায় রয়েছে? আজকের ভিডিওতে আমি প্রতিটি ডট কানেক্ট করার চেষ্টা করব। দেখব কিভাবে চিকেন নেক্স ও শিলিগুড়ি করিডোর আজ হুমকির মুখে এবং কেন পিচাস ইউনুস এই অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে আমাদের সম্পর্কের তিক্ততায় রূপ নিয়ে গিয়েছে। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু আজ যদি আপনি এই গেমটা না বুঝেন তবে বাংলাদেশের ভবিষ্যৎ বুঝতে আপনার অনেক দেরি হবে। চলুন দেখি ঘটনা কি হয়েছে। আপনারা দেখছেন যে এই রিয়াজ হামিদুল্লাহকে যে বাংলাদেশ সরকার তলব করে নিয়ে এসেছে জরুরি ভিত্তিতে, সেটা আপনারা দেখলেন। এবং এই যে ঢাকার রাজপথে হাদিকে নিয়ে যে নিউজ হয়েছে আপনার হিন্দুস্তান টাইমস বাংলাতে, তারা বলছে যে কাশ্মীর আজাদি স্লোগান উঠলো ঢাকায়, নয়া বিপ্লব করতে চলল হাদি প্রেমীরা। এখানে তারা কিন্তু এই বিভিন্ন ধরনের এই ধরনের স্লোগান কিন্তু সেখানে দিয়েছে। আজিয়া কাশ্মীর আজাদি এরকম ধরনের স্লোগান দিয়েছে, যেগুলো কিন্তু এই সময়টাতে বাংলাদেশের জন্য এমনিই ভারতের সাথে আমাদের যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, তার ভিতরে এটা কিন্তু ঘি ঢালার মতো। রিয়াজ হামিদুল্লাহকে দিয়েই আমরা আজকে কথাটা শুরু করি। ভারতের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে নিযুক্ত আমাদের হাই কমিশনারকে কেন হঠাৎ এভাবে মাঝরাতে তলব করা হলো? সাধারণ ভাষায় একে বলা হয় রিকল। যখন কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যায়, তখন এই হাই কমিশনারকে ফিরিয়ে আনা হয়। রিয়াজ হামিদুল্লাহ একজন অত্যন্ত দক্ষ কূটনীতিক, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে এক ধরনের কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু করেছে। আপনারা কি ভেবেছেন ভারত সামনে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? হাইকমিশনারকে তলব করা মানে হলো ঢাকা দিল্লির সম্পর্ক এখন চরম উত্তেজনা পর্যায়ে। হতে পারে এটি আদানো ইস্যু, হতে পারে এটি বর্ডার কিলিং ইস্যু, হতে পারে ভারত আমাদের যে সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে সেগুলো ইস্যু। কিন্তু ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে দিল্লি এবং ঢাকার সম্পর্কের একটি চরম বার্তা। বাংলাদেশ কি এই ধাক্কা সামলাতে পারবে, নাকি বাংলাদেশ এখন পরাশক্তির ব্যাটল ফিল্ডে পরিণত হচ্ছে? এবার আসি ওসমান হাদির ঘটনা নিয়ে। ওসমান হাদিকে যে খুন করা হয়েছে সেই ঘটনা যদি আমি বলি, এই হত্যাকাণ্ডে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের ভয়াবহ অস্থিরতা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চ এর চাপে যে চাপ সরকারকে বা ইউনূসকে দিয়েছে, সেই চাপে বাংলাদেশের পুলিশ দাবি করছে এই হত্যার খুনিরা খুনের পর সোজা বর্ডার ক্রস করে ভারতে ঢুকে পড়েছে এবং মেঘালয় পুলিশ তাদের গ্রেফতার করেছে। কিন্তু ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং মেঘালয় পুলিশ কিন্তু বলেছে এবং তারা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে কেন কোনো খুনি ভারতে প্রবেশ করেনি। প্রশ্ন হলো বাংলাদেশের পুলিশ এই তথ্য কোত্থেকে পেল? এটা কি আসলে বিশ্বাসযোগ্য কোনো তথ্য? ওসমান হাদি হত্যার পর যেভাবে ইনকিলাব মঞ্চের মতো উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো রাজপথে নেমেছে, তা কেবল বিচারের দাবিতে নয়, তারা মূলত ভারত বিরোধী জনমতকে চাঙ্গা করার একটা মোক্ষম হাতিয়ার হিসেবে এগুলো ব্যবহার করছে। এবং সেখানে কিন্তু তারা এই যে কাশ্মীর আজাদি, মানে হাদির সাথে কাশ্মীরের সম্পর্ক কি, এই ধরনের যে স্লোগান দিচ্ছে, এই স্লোগান কিন্তু আমাদেরকে আরো একটা চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে এই সম্পর্কে, ভারতের সাথে যে সম্পর্ক সেই জায়গাটাতে। দেখেন, ওসমান হাদি হত্যার পর যেভাবে এই যে উগ্রবাদীগুলো গোষ্ঠীগুলো রাজপথে নেমেছে এই বিচারের দাবিতে নয়, এটা হলো মূলত ভারত বিরোধী জনগণকে চাঙ্গা করার জন্য, যেটা আমি বললাম। এই ইস্যুকে কেন্দ্র করে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বা রাজনীতিটাকে ঘোলা করার চেষ্টা করছে। যদি এটি সেফ রটনা হয় তবে বুঝতে হবে এটি একটি পক্ষ পরিকল্পিতভাবে ভারতের সাথে আমাদের সংঘাত বাজাতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এখন কিন্তু একদম তলানি পর্যায়ে রয়েছে। বন্ধুরা, এবার যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো ভারতের জন্য রেড লাইন। ঢাকার রাজপথে ইনকিলাব মঞ্চের স্লোগান হচ্ছে কাশ্মীর আজাদি। আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় ঘটনা? আজ ঢাকার রাজপথে দাঁড়িয়ে ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের এই প্রতিবাদ কেবল হাদি হত্যার বিচার চাওয়া হচ্ছে তা না,
বরং তারা এই ইস্যুকে সামনে এনে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করছে। আর এ থেকে ভারতের সাথে একটা যুদ্ধাবস্থা তৈরি করে এই যে পিচাসিনুসের মেটিকুলার ডিজাইন অনুযায়ী ক্ষমতা দীর্ঘায়িত করার একটা ষড়যন্ত্র হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। ভারতের সেভেন সিস্টার এবং শিলিগুড়ি করিডোর নিয়ে অনৈতিক বক্তব্যের কারণে মানে সম্পর্কের কিন্তু চরম অবনতি হয়ে গেছে। যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো হাওয়া পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল দিল্লির জন্য কিন্তু আসলে একটা চিন্তার জায়গা তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু ভারত তার যেকোনো ধরনের ব্যবস্থা বাংলাদেশের বিরুদ্ধে নিবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। কারণ নিরাপত্তাই প্রধান। ভারত তার নিরাপত্তা নিয়ে কনসার্ন এবং সেই নিরাপত্তা সে রক্ষা করার জন্য যেকোনো ধরনের ঘটনা ঘটাবে, সেটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। এটি কি স্রেফ একটি স্লোগান, নাকি পাকিস্তান বা অন্য কোনো শক্তির মদদে তৈরি হওয়া গভীর ষড়যন্ত্র? হ্যাঁ, এটাই হলো প্রশ্ন, যে পাকিস্তান এই খেলাটা খেলতেছে। আইএসআই পাকিস্তান, এই ওয়াকার, এই পেতাত্তা, এগুলো সব মিলে এখানে তারা একটা পাকিস্তানের ইন্ধনে ওয়াকারের নেতৃত্বে এই ধরনের একটা ইন্ধন চলতেছে এবং এগুলো সব বস্তুগুলোর পিছনে ইউনুস এবং ওয়াকার মিলে এই কাজগুলো করতেছে। এখন আসলে সবচেয়ে বড় টুইস্টে যে ভারতের কে আমরা সবকিছুর বিরোধী হিসেবে দেখি, ভারত বিরোধিতা আমরা করে যাচ্ছি, কিন্তু সেই ভারতেরই পররাষ্ট্রমন্ত্রী এখন জানাজায় আসছে কার, বেগম খালেদা জিয়ার জানাজায় কিন্তু সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজকে ঢাকায় আসছে। তাহলে দেখেন তাদের রাজনৈতিক যে শিষ্টাচার এবং কূটনীতিক শিষ্টাচার, সেটা কিন্তু তারা প্রকাশ তারা কিন্তু দেখাচ্ছে। খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া আসলে একটি কূটনীতিক শিষ্টতা, এটি ভারতের পররাষ্ট্র, এটাই হচ্ছে এই যে ভারতের পররাষ্ট্রনীতির সৌন্দর্যটা হচ্ছে এখানে। এবার আসেন দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিতে এখন বিশাল মেরুকরণ হচ্ছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাপেট পিচাসিনুসকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে পাকিস্তান, তুরস্ক বাংলাদেশের সাথে সামরিক ও গোয়েন্দা সম্পর্ক বৃদ্ধি করছে। ভারতের সবচেয়ে বড় ভয় হলো শিলিগুড়ি করিডোর, চিকেন নেক। এই যে মাত্র 22 কিলোমিটার চওড়া রাস্তা দিয়ে ভারত উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত, যদি বাংলাদেশের একটি ভারত বিরোধী সরকার থাকে এবং রাজপথে কাশ্মীর আজাদি স্লোগান ওঠে, তবে বিচ্ছিন্নতাবাদীরা এই করিডোর কে বিঘ্নিত করতে পারে। পাকিস্তান আবার বাংলাদেশে তাদের গোয়েন্দা কার্যক্রম সক্রিয় করেছে। পাকিস্তানি কূটনীতিকদের যাতায়াত, বাংলাদেশ সম্পর্কে অস্থিরতা, সবই কিন্তু এক সুতে গাথা। উসমান হাদি বিচারকে যখন ভূ রাজনৈতিক হাতিয়ার বানানো হয়, তখন বুঝতে হবে খেলাটা আসলে অনেক দূর গড়িয়েছে। ইনকিলাব মঞ্চ আজ যে শক্তি প্রদর্শন করছে, এর পিছনে কাদের সমর্থন আছে? পিচাসিনুস এক ধরনের কর্মকাণ্ড সায় দিচ্ছে, কারণ এ পর্যন্ত এই প্রতিবাদগুলো থামানোর কোনো চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। তার মানে কি এই পিচাসিনুস সরকার ভারতকে একটি বার্তা দিচ্ছে? রিয়াজ হামিদুল্লাহকে তলব করা আর রাজপথে কাশ্মীর স্লোগান দেওয়া, এগুলো কি একটি মাস্টার প্ল্যানের অংশ? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, কিন্তু সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দিবে না। এই অবস্থায় যদি ভারতের সাথে সম্পর্ক টানানো হয়, তবে বর্তমান সরকার তার জন্য প্রস্তুত? পরিশেষে বলতে চাই, আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। উসমান হাদি হত্যার খুনিরা যেখানেই থাকুক, তাদের বিচার হোক, কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে যেন আমাদের দেশে কোনো বিদেশি প্রক্সি যুদ্ধের ময়দান না হয়। আপনি দেখেছেন যে ওসমান হাদির হত্যাকাণ্ড যে বাংলাদেশের পুলিশ দাবি করেছে, সেখানে কিন্তু মেঘালয়ের পুলিশ স্পষ্টভাবে বলেছে যে এরকম কোনো আসামি তাদের বা যে নামের কথা বলেছে সেই নামও কিন্তু সেখানে নেই, অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা তারা করে গিয়েছে। এই যে দেখেন বাংলাদেশের পত্রিকা নিউজগুলোতে কিন্তু এগুলো বলা হয়েছে। তাহলে একটা জিনিস কি, পিচাসিনুসকে বুঝতে হবে, এসব মেটিকুলাস ডিজাইন দিয়ে দেশ ধ্বংস করা যায়, কিন্তু বাংলাদেশকে চালানো যাবে না। আর আমাদের বুঝতে হবে, নাটক করে এমন কিছু করা যাবে না যা আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। রিয়াজ হামিদুল্লাহকে তলব আমাদের কূটনীতির জন্য বড় কঠিন বার্তা হবে মনে করি। তো দর্শক, এটাই হচ্ছে আজকের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।